বর্ষাকালে ভূতের গল্প জমে ভালো, এই মূল কথাটি মনে রেখে সমস্ত বর্ষাকালটা আমি আর কিশোরী সেন তারানাথ জ্যোতিষীর বাড়ি হানা দিতাম। তারানাথ আজগুবি গল্পের জীবন্ত কারখানা। কত যে অদ্ভুত গল্প শুনেছি তার কাছে। মজা এই, মঠ লেনে তারানাথের বাড়ির বৈঠকখানায় তক্তাপোষের ওপর বসে সেসব কাহিনী শোনার সময় মনে কখনো কোনো সংশয় জাগত না। বৃষ্টির দিন, বাইরে মঠলেন জলে ভেসে যাচ্ছে, আর ভেতরে আমরা মুগ্ধ হয়ে গল্প শুনে যাচ্ছি। কিন্তু পরের দিন সকালে অফিসে গিয়ে খাতায় সই করে কাজ শুরু করার সঙ্গে সঙ্গে গত দিনের বিশ্বাসের ভিত নড়ে যেত। কলেজে আইএ পড়ার সময় কোলরিজের রাইম অফ দি এনশেন্ট মেরিনার পাঠ্য ছিল। অধ্যাপক উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ বলে একটা সাহিত্যিক জাদুর কথা বলেছিলেন। অপ্রাকৃত কাহিনী পড়ার আগে পাঠক মনকে প্রস্তুত করে নেয়, তার অবিশ্বাসকে সাময়িকভাবে মুলতুবি রাখে। তারানাথের গল্প শোনার সময়ও তাই হতো। যে গল্প বলতে যাচ্ছি সেটাও শুনেছিলাম বৃষ্টির দিনে, তবে বর্ষাকালে নয়, একেবারে খাস বসন্তে। সে বছর দোলের পরদিন রবিবার পড়ায় পরপর দুদিন ছুটি পাওয়া গেল। দোলের দিন বিকেল থেকে আকাশে মেঘ ঘনিয়ে এলো, রোদ্দুর মুছে গিয়ে ঠান্ডা ঠান্ডা এলোমেলো বাতাস বইতে শুরু করল। পরদিন অর্থাৎ রবিবার সকালে ঘুম ভাঙল মেঘের ডাকে। বেলা বাড়তে না বাড়তে নামল বৃষ্টি। মেসের ম্যানেজার ঘরে ঘরে জানিয়ে গেলেন একে ছুটির দিন, তাই বৃষ্টি নেমেছে। কাজেই দুপুরবেলা খিচুড়ি, মাছ ভাজা আর ডিমের বড়ার ব্যবস্থা হয়েছে। উল্লসিত মনে জলখাবার খেয়ে অতুল বাবুর ঘরে ব্রিজ খেলতে বসে যাওয়া গেল। দুপুরে খিচুড়ি ভক্ষণ করে উঠতেই মনের মধ্যে একটা চিন্তা খেলে গেল, তারানাথের কাছে গল্প শুনতে গেলে হয় না? এমন বৃষ্টি ভেজা ছুটির দিন, আজকেই তো আজগুবি গল্প শোনার প্রকৃষ্ট সময়। বন্ধু কিশোরী সেনকে আলাদা করে ডাকতে যাবার প্রয়োজন নেই। এতক্ষণে আকাশের অবস্থা দেখে সেও নিশ্চয়ই তারানাথের বাড়ি যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। বহুদিনের অভ্যেস তো, আমাদের পরস্পরের মাথায় টনক আছে। ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বিকেল 3:30 নাগাদ বেরিয়ে পড়লাম। মঠ লেনের মুখে এসে কিশোরীর সঙ্গে দেখা। মোড়ের মাথায় পানের দোকান থেকে সে তারানাথকে দেবে বলে পাসিং শো সিগারেটের প্যাকেট কিনছে। আমাকে দেখে হেসে বলল, টনক নড়েছে তাহলে? আমিও হাসলাম। তারানাথের সামনে আমরা সিগারেট খাই না, একান্ত নেশা চাপলে আমরা উসখুস করতে থাকি। তারানাথ বুঝতে পেরে বাড়ির ভেতরে চা বানাতে বলবার অছিলায় উঠে যায়। আমি আর কিশোরী বারান্দায় দাঁড়িয়ে ধূমপান করে আসি। এখন বেশ কিছুক্ষণ নেশা চেপে রাখতে হবে। দুটো খুচরো কাঁচি সিগারেট কিনে একটা আমাকে দিয়ে কিশোরী বলল, নাও ধরাও। দোকানটায় ভালো কাশির জর্দা পাওয়া যায়। কিশোরী পাসিংশ নিয়ে নিয়েছে, আমি তারানাথের জন্য কিছুটা জর্দা নিলাম। সে পানের নেশা করে না বটে, কিন্তু ভালো জর্দা পেলে মাঝে মাঝে 2 আঙুলে করে 1 চিমটি মুখে দেয়। কাঁচি সিগারেট শেষ করে আমরা এগুলাম। ঝিরঝিরে বৃষ্টির সঙ্গে এলোমেলো বাতাসের দাপটে আমাদের ছাতা উল্টে যাবার জোগাড় হচ্ছে। আপাতত ঘণ্টা 2 মধ্যে বৃষ্টি ধরবার লক্ষণ নেই। একদিক দিয়ে ভালোই হলো, গল্প চলবার সময় কেউ এসে বিরক্ত করবার সম্ভাবনা কম। তারানাথের বাড়ির সামনে এসে দেখি সে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে। আমরা হাজির হতে সে হেসে বলল, মেঘ ঘনিয়ে এলেই আমি তোমাদের জন্য অপেক্ষা করি। তার দুজনে কি পরামর্শ করে এলে নাকি? না না, আপনার গলির মুখে এসে দেখা হয়ে গেল। বেশ বেশ, এসো। এই ভিজে গেছো নাকি? ও এমন কিছু নয়, এমনি একটু। দাঁড়াও, গামছা দিচ্ছি। গা মাথা ভালো করে মুছে ফেলো, আর ছাতা দুটো ওই কোণের দিকে মেলে রাখো। অতঃপর আমরা তারানাথের বৈঠকখানায় জমিয়ে বসলাম।
আমাদের পকেট থেকে সিগারেট আর জর্দা বেরুতে তারানাথের মুখ প্রসন্ন দেখালো। আজ আর তাকে আলাদা করে গল্পের দাবি জানাতে হলো না। একটা পাসিং শো ধরিয়ে সে নিজেই বলল, গল্প চাই না? কিশোরী বলল, সে তো বটেই, এমনি ভিজে দিন, একেবারে গল্প শোনার ওয়েদার, গাঁজাখুরি গল্পের জন্য উপযুক্ত। শুরু করুন। তারানাথ জ্বলন্ত চোখে কিশোরীর দিকে তাকালো। আমি প্রমাদ গুনলাম। আবার সেই কথা, গাঁজাখুরি, আমার গল্প গাঁজাখুরি? তাহলে শুনতে আসো কেন? বাজে গল্প না শুনলেই হয়। গেল বুঝি আজকের গল্পের আসর। কিশোরীটাও এমন বেফাঁস কথা না বলে পারে না। ওর কথা শুনবেন না তো, ও সবই বিশ্বাস করে, অথচ আপনাকে চটাবার জন্য ইচ্ছে করে ওরকম বলে। জর্দা আর পাসিং শো এর অশেষ গুণ। সামান্য স্তুতিতেই আজ তারানাথ গলে গেল। ঠিক আছে, কিন্তু কেউ একজন তার জীবনের বিচিত্র সত্য কাহিনী বলছে, আর একজন তাকে বুজরুক বলে উপহাস করছে, এ মেনে নেওয়া যায় না। আমি বললাম, বাদ দিন, ওসবও মজা করে বলেছে, বরং এক কাপ চা বলুন, খেতে খেতে গল্প শোনা যাক। তারানাথ বাড়ির ভেতরে চা বানাবার কথা বলতে গেল। আমরা দুজনে বারান্দায় এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। কিশোরীর সিগারেট ধরিয়ে দিয়ে বললাম, আজ দিয়েছিলে সব পণ্ড করে, বুড়োকে খামোকা চটাতে গেলে কেন? অনেক কষ্টে আজ সামলিয়েছি। হ্যাঁ ঠিকই, ভুল করে আজ ডোজটা একটু বেশিই দিয়ে ফেলেছিলাম। ঘরে ঢুকে দেখি তারানাথ তক্তাপোষের ওপর নিজের জায়গায় বসে হুঁকো ধরাবার উদ্যোগ করছে। বললাম, কি হলো, সিগারেট না খেয়ে হুঁকো? টিকে ভেঙে টুকরো করে কলকের ভেতর দিতে দিতে তারানাথ বলল, একটা গল্প মনে এসেছে বুঝলে। হুঁকোয় তামাক না ধরালে ভালো গল্পের মেজাজ আসে না। তাছাড়া কিশোরী যে প্যাকেট এনেছে তাতে আমি কাল বিকেল অবধি চালাবো। যুদ্ধের বাজারে জিনিসপত্রের দাম দেখেছ? পাসিং শো ছিল 2 আনা, প্যাকেট হলো 10 পয়সা। আচ্ছা একটা কথা বলো তো, ইউরোপে হিটলার যুদ্ধ করছে, তার সঙ্গে আমাদের দিশি তরকারির বাজারে লাউ, কুমড়ো, উচ্ছে, মূলোর দাম বেড়ে যাবার কি কারণ? হিটলারের সৈন্যদল কি শুক্তো খায় না লাউয়ের ঘন্ট? কলকের আগুনে বার কয়েক ফুঁ দিয়ে তারানাথ বলল, যাক, তবু এখনো তামাকের দামটা অন্তত বাড়েনি। হুঁকোয় আরামের টান দিয়ে তারানাথ কিছুক্ষণ স্বপ্নালু চোখে একদিকে তাকিয়ে রইল। তারপর বলল, অনেক দিন আগের কথা বলছি। তখন আমি সদ্গুরুর সন্ধানে পথে পথে ঘুরে বেড়াই। মনে ভয়ানক বৈরাগ্য। বিয়ে থাওয়া করে সংসার তো পাতবই না, পারলে কখনো গৃহস্থ বাড়িতে আশ্রয় নেব না বা রাত কাটাবো না। দ্বিতীয়টা অবশ্য কখনো হয়ে ওঠেনি। মাঝে মাঝে বাধ্য হয়ে গ্রামের মধ্যে কোনো বাড়িতে থাকতে হয়েছে, কিন্তু সেটা আমার ইচ্ছের বিরুদ্ধে, অন্য কোনো উপায় নেই বলে। কেন? গৃহস্থ বাড়িতে থাকলে কি হয়? ছোঁয়াচ লাগে সংসারের, বৈরাগ্য নষ্ট হয়ে যায়। না না না, হেসো না, হেসো না। সংসারী মানুষের সংস্পর্শে বেশিক্ষণ থাকলে সংসার পেয়ে বসে। যে পথে বেরিয়ে পড়েছে তার পক্ষে জিনিসটা ভালো নয়। যাই হোক, এমন একবার ঘুরতে ঘুরতে সন্ধ্যের সময় এক গ্রামে গিয়ে হাজির হয়েছি। সারা দিন পথ হেঁটে শরীর খুব ক্লান্ত। ইচ্ছের বিরুদ্ধেই আশ্রয় নিলাম এক গেরস্থর বাড়িতে। যেচে যাইনি। গ্রামে ঢোকবার মুখে এক মুদিখানায় একটু বিশ্রাম করবার জন্য থেমেছিলাম। দোকানি বলল, দূর থেকে আসেন বুঝি? এদিকে আগে কখনো দেখেছি বলে তো মনে হচ্ছে না। তা কোথায় যাবেন? কোথাও যাব না ভাই, পথে পথে ঘুরে বেড়াই আর ভগবানের নাম করি। খুব তেষ্টা পেয়েছে, একটু জল খাওয়াতে পারো? হ্যাঁ নিশ্চয়ই। আপনি? ব্রাহ্মণ। দোকানি লোকটি ব্যস্ত হয়ে বলল, কর্তা, আমরা কলু, আমাদের জল তো আপনার চলবে না। ওই কলসিতে জল আছে,
বেলে মাটির কলসি, ঠান্ডা জল, নতুন মাটির ভাঁড় দিচ্ছি, নিজে ঘুরিয়ে খান। তুমি ব্যস্ত হইও না, আমি অত কট্টর সাধু নই। কলসির পাশে তো বেশ ঝকঝকে করে মাজা কাঁসার ঘটি রয়েছে দেখছি। তুমি ওই ঘটি ধুয়ে আমাকে জল দাও, ভয় নেই, আমার জাত অত ঠুনকো নয়। জল খাবার পর দোকানি আমাকে নতুন কলকেতে তামাক সেজে কলা পাতার ডাঁটি দিয়ে নল বানিয়ে ধূমপান করতে দিল। দোকানটি এক বিরাট কাঁঠাল গাছের তলায় ভারী নির্জন জায়গায়। মাথার উপরে গাছের ডালে পাখি ডাকছে। অনেক দূর থেকে বোধহয় কোনো ঘর ফিরতি রাখালের চড়া গলার গান ভেসে আসছে। সামনের পথ আলো আঁধারিতে ভরে গিয়েছে। সব মিলিয়ে বেশ সুন্দর এক গ্রাম্য সন্ধ্যার ছবি। এখন মনে পড়লে বুকটা হু হু করে ওঠে। সেসব দিন আর ফিরবে না, বুঝলে? শুধু শহর বাজারে বলে নয়, এই আতিথেয়তা, সারল্য আর শান্তির ছবি গ্রামের দিকেও আর বিশেষ নেই। মহাকাল সব গিলে খেয়েছে। বৃত্তের মোহে আমরা চিত্তকে বড়ই উপেক্ষা করেছি। তা বসে হুঁকো টানছি, হঠাৎ দোকানি বলল, কর্তা, একটা কথা বলবো। বলো। আপনি কি সন্ন্যাসী? কি করে বুঝলে? আমার তো গেরুয়া নেই। গেরুয়ার দরকার হয় না ঠাকুর মশাই, সাধক মানুষ দেখলেই চেনা যায়। না, আমি সন্ন্যাসী নই, তবে পথে পথে ঘুরে বেড়াই বটে। সত্যিকারের সাধুর খোঁজ করি। একজন লোক ডাল আর নুন কিনতে এসেছিল। তাকে জিনিস দিয়ে দোকানি বলল, একটা কথা সাহস করে বলি বাবু। কি? আজ আপনাকে যেতে দেব না, আমার বাড়িতে রাতটা থাকুন। প্রস্তাব মন্দ নয়। সন্ধেবেলা সে গ্রামে পৌঁছেছি, কোথাও না কোথাও তো থাকতেই হবে। কাজেই বললাম, আচ্ছা বেশ, থাকবো ক্ষণ। তখনকার লোকজন সব এই রকমই ছিল। মানুষকে খাওয়াতে পড়াতে ভালোবাসত সবাই, বিশেষ করে গ্রামের দিকে। কাঁচা টাকা পয়সা কারো হাতে বিশেষ থাকতো না বটে, কিন্তু ডাল ভাতটা সবার বাড়িতে ছিল। গাড়ি ঘোড়া যাতায়াত ব্যবস্থার এত উন্নতি তখন হয়নি। গ্রামের উৎপন্ন জিনিস গ্রামেই থাকতো, আর দামও সস্তা ছিল। জিজ্ঞেস করলাম, তা এই গ্রামের নামটা কি হে? আগে খোলছে পোতা। আর তোমার নাম? আমার নাম সিদ্ধেশ্বর, সিদ্ধেশ্বর কুণ্ডু। আমরা কলু। আপনি দয়া করে যখন থাকতে রাজি হয়েছেন, আপনাকে কিন্তু নিজের রান্নাটা করে নিতে হবে। আমাদের হাতে রান্না তো আপনার চলবে না, যোগাযোগ তো সব আমি করে দেব। আপত্তি করা নিষ্ফল বুঝে চুপ করে রইলাম। জল চাইবার সময় তা বুঝতে পেরেছি। মাচা ঘটি ছিল বলে জল দিতে কোনো মতে রাজি হয়েছে, কিন্তু ব্রাহ্মণকে রান্না করে দিয়ে পাপ করবে না। তখনকার দিনে দেশ গাঁয়ে এসব মানামানির ব্যাপার খুব ছিল, এখনো কিছু কিছু আছে। আমি কোনোদিনই মানতাম না, এখনো মানি না। বললাম, যা ভালো বোঝো করো, তবে আমার আপত্তি ছিল না, মনে রেখো। সিদ্ধেশ্বর বলল, আমার দোকান বন্ধ করতে আরো ঘন্টাখানেক দেরি আছে কর্তা। আপনি ততক্ষণে বসে একটু মুড়ি বাতাসা খেতে খেতে গল্প করুন। তার আতিথেয়তার স্রোতে আমার আপত্তি আবার ভেসে গেল। ছোট একটা বেতের ধামিতে করে সে আমাকে আউশ ধানের মোটা লাল মুড়ি আর অনেকগুলো বাতাসা খেতে দিল। বসে বসে মুড়ি খাচ্ছি আর তার সঙ্গে গল্প করছি। মাঝে মাঝে দু একজন খদ্দের সামান্য সওদা করতে আসছে, তাদের কথাও শুনছি। সব মিলিয়ে ভারী সুন্দর বাংলাদেশের গ্রামের ছবি। শহরে বাস করতে আর ভালো লাগে না হে, নেহাত উপায় নেই তাই থাকা। এই যে মুড়ির কথা বললাম,
কতদিন অমন লাল লাল গোল গোল মুড়ি খাই না। সে স্বাদই ছিল আলাদা। নিজেদের দেশের অনেক ভালো জিনিস আমরা হারিয়ে ফেললাম, বুঝলে। ঠিক এই সময় একটা ঘটনা ঘটল যাতে দোকানি সিদ্ধেশ্বরকে আমার ভারী ভালো লেগে গেল। মুড়ি তখন প্রায় শেষ হয়ে এসেছে। এমন সময় একটা বাচ্চা বছর 10 মেয়ে এসে দাঁড়ালো। তার পরনে কম দামি মোটা একটা ডুরে শাড়ি, হাতে একখানা কাঁসার বাটি। তাকে দেখে সিদ্ধেশ্বর বলল, কিরে কমলি, কি চাই? মেয়েটি দ্বিধা জড়িত স্বরে বলল, মা পাঠালো তেল, নুন আর মটর ডাল নেওয়ার জন্য। পয়সা এনেছিস? কমলি চুপ করে দাঁড়িয়ে রইল। সিদ্ধেশ্বর আবার জিজ্ঞেস করল, কিরে, পয়সা এনেছিস? না শুধু কাকু, জানেন তো বাবা এখনো ফেরেনি, তাই মা বলল। তোর বাবা এখন কোথায়, কবে ফিরবে? বাবা কলকাতায়, মা ঠিকানা জানে না, তাই চিঠি দিতে পারছে না। কমলি মাথা নিচু করে রইল। তারপর একবার আর চোখে আমার দিকে তাকিয়ে আস্তে আস্তে ফেরবার পথ ধরল। পেছন থেকে সিদ্ধেশ্বর ডাকলো, এই শোন, কোথায় যাচ্ছিস? এদিকে আয়। জিনিস নিবি না? মা পয়সা দেয়নি যে। ঠিক আছে, নিয়ে যা। এতদিন পয়সাই যখন জমেছে তখন এটুকুতে আর কি হবে? বাড়িতে চাল আছে? আজকে রাত্রির মতো আছে। কালকের নেই? না। তাহলে চাল নিচ্ছিস না যে? দাঁড়া, 5 চালও দিয়ে দিচ্ছি, নিয়ে যেতে পারবি? খুকি ঘাড় হেলিয়ে জানালো সে পারবে। সিদ্ধেশ্বর জিনিস মাপছে আর আমি তার দিকে ভরা মন নিয়ে তাকিয়ে রয়েছি। বাহ, বেশ ভালো তো মানুষটা। এমন খুব বেশি একটা দেখা যায় না। কমলি জিনিস নিয়ে চলে যেতে সিদ্ধেশ্বর আমার দিকে তাকিয়ে বলল, মেয়েটাকে দেখলেন কর্তা? বড় কষ্ট ওদের। বাপটা ঘুরে ঘুরে নানা রকম কাজ করে বেড়ায়, 9 মাসে 6 মাসে একবার বাড়ি আসে। বউটা কষ্ট দুঃখ করে সংসার চালায়। মেয়েটা খুব ভালো, মাকে সব কাজে সাহায্য করে। এইটুকু বয়স, অথচ বায়না নেই, কিচ্ছু নেই। তুমিও ভালো লোক সিদ্ধেশ্বর। মানুষকে ভালোবাসার চেয়ে বড় ধর্ম আর নেই। গ্রামের দিকে সন্ধ্যের পরেই একটু একটু করে লোক চলাচল কমে আসতে থাকে। শহরের মতো লোকজনের ভিড় বা বিজলি আলো নেই তো, কাজেই অন্ধকার নামবার কিছু পরে দোকানপাট সব বন্ধ হয়ে যায়। সিদ্ধেশ্বরও দোকান বন্ধ করবার উদ্যোগ করতে লাগলো। প্রথমে সে পেতলের ছোট ধুনুচিতে টিকে নিয়ে সমস্ত দোকান ঘরে ধুনো দিল। পবিত্র গন্ধে ভরে গেল চারদিক। একটা বোতল থেকে গঙ্গা জল নিয়ে ছিটিয়ে দিল। তারপর হাতে সামান্য গঙ্গা জল নিয়ে কাঠের ক্যাশ বাক্সর ওপর বুলিয়ে নিল। ব্যাস, তার আজকের মতো বাণিজ্য শেষ। বিক্রির টাকা সঙ্গে নিয়ে দোকানে তালা লাগিয়ে সে বলল, চলুন ঠাকুরমশাই, এবার যাওয়া যাক। গ্রামে ঢুকেই পথের বাঁদিকে একটু গাছপালা ঘেরা জায়গায় সিদ্ধেশ্বরের বাড়ি। খড়ের ছাউনি, মাটির দেয়াল, কিন্তু খুব পরিচ্ছন্ন। বড় বড় 4-5খানা ঘর, মাঝখানে উঠোন, তুলসী মঞ্চ। উঠোনের একদিকে ছোট একটা ধানের গোলা। গোলার পাশে গোয়ালে 2টো গরুও রয়েছে দেখলাম। পল্লীগ্রামের মোটামুটি সম্পন্ন গৃহস্থালীর রূপ। বাড়িতে ঢুকেই উঠোনের প্রান্তে একখানা মাঝারি খড়ে ছাওয়া চালা, সামনে দাওয়া। বুঝলাম সেটি চণ্ডী মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। সিদ্ধেশ্বর সেখানেই আমার থাকার ব্যবস্থা করে দিল। তার বাড়ির সকলে ভারী অতিথি বৎসল। খবর পেয়ে একে একে এসে আমাকে প্রণাম করে গেল। উঠোনের পাতকুয়ো থেকে জল নিয়ে হাত মুখ ধুয়ে শান্ত হয়ে বসলাম। একটু পরে সিদ্ধেশ্বরও এসে বসল।
বলল, আরো কিছুক্ষণ বাদে রান্না শুরু করলেই হবে ক্ষণ। ততক্ষণ একটু তামাক খেয়ে নিন। ছেলেকে বলেছি নতুন হুকোয় জল ফিরিয়ে তামাক সেজে আনতে। রান্নার জন্য প্রচুর জিনিস দিল সিদ্ধেশ্বর। সরু আমন ধানের চাল, আলু, মটর ডাল, গাওয়া ঘি, বাড়ির গরুর দুধ 1 ঘটি। সব শেষে সে এনে হাজির করলো একখানা 1.5 ওজনের রুই মাছ। আমি অবাক হয়ে বললাম, আচ্ছা লোক তো তুমি, এত কি একজন মানুষ খেতে পারে? এ কি কাণ্ড! সিদ্ধেশ্বর বিনয়ী গলায় বলল, ঠাকুর মশাই, ঠিক করেছি আজ আমরা আপনার প্রসাদ পাবো। মাছ এক্ষুনি কুটে দেওয়া হচ্ছে। আমার ছেলের বউ বাদনা পেটে দেবে। মাছটা রান্না করুন। বাড়ির সকলের ইচ্ছে আপনার হাতের রান্না খাবে। রান্না করবার সময় সিদ্ধেশ্বর কাছে বসে গল্প করতে লাগলো। খারাপ অবস্থা, আর গা কেরামের অবস্থা সে আগেকার মতো। গ্রামের বাইরে কোথাও শেয়ালের দল ডাকছে। এখনো সেসব কথা মনে পড়লে বুক হু হু করে। কতদিন গ্রামের সেই রূপ দেখি না। মানুষের আসল জীবন পল্লী গ্রামেই রয়েছে, বুঝলে। শহরে কেবল জীবিকার জন্য থাকা ভালো লাগে না, তবু মেনে নিতে হয়। তামাক খাওয়া শেষ করে ভাত চাপিয়ে দিলাম। পরিষ্কার কাপড়ে বেঁধে মটর ডাল ভাতের মধ্যে ছেড়ে দিয়েছি। বাড়ির মধ্যে থেকে মেয়েরা মাছ কুটে একটা কাঁশিতে করে পাঠিয়ে দিল, সঙ্গে বাটনা। আপনাকে কি আর বলি ঠাকুর মশাই, আপনি তো সবই জানেন, গ্রামের মানুষ। গত বছর ঝড় জল হয়নি। সিদ্ধেশ্বর নানান গল্প করছে। ওই চাষবাসের অবস্থা, গত বছর ভালো বৃষ্টি হয়নি, দ্রব্যমূল্য বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি লক্ষ্য করলাম এসব কথায় তার যেন ঠিক মন নেই। কোনো একটা কিছু সে যেন বলতে চায়, কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠতে পারছে না। আমি শেষ পর্যন্ত নিজেই বললাম, কি ব্যাপার বলো তো সিদ্ধেশ্বর? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আমাকে কিছু বলতে চাও। যদি তাই হয় তাহলে নিঃসংকোচে বলো। মনের ভেতর কোনো কথা লুকিয়ে থাকলে সেটা না বলে ফেলা পর্যন্ত মানুষের ভারী অস্বস্তি হয়। আমার কথা শুনে সিদ্ধেশ্বর যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচল। সে বলল, ঠিক বলেছেন ঠাকুর মশাই। একটা জিনিস আজ কদিন হলো মনের মধ্যে খালি ঘুরপাক খাচ্ছে, কাউকে বলতেও পারছি না। কেন কাউকে বলতে পারছো না কেন? সে একটা অদ্ভুত ব্যাপার ঠাকুর মশাই। লোকে শুনলে হয়তো পাগল হয়েছি মনে করে খেয়া পাবে। কিছু মনে করবেন না, আজ আপনাকে এখানে নিয়ে আসার পেছনে আমার একটু স্বার্থও আছে। আপনি সাধক সন্ন্যাসী মানুষ, ভাবলাম আপনি হয়তো আমার সমস্যার একটা সুরাহা করতে পারবেন। কথা বলতে বলতে হঠাৎ থেমে গিয়ে সিদ্ধেশ্বর আমার পেছন দিকে তাকিয়ে রইল। তার চোখে ভীতি ও বিস্ময় মেশানো কেমন এক দৃষ্টি। আমি একটু অবাক হয়ে একবার পেছন ফিরে তাকালাম। না, কিছু নেই তো। তাহলে কি দেখছে সিদ্ধেশ্বর? কি হলো? কি দেখছো ওদিকে? আমার দিকে তাকিয়ে সিদ্ধেশ্বর বলল, আপনি কিছু দেখতে পেলেন না? না, কি দেখতে পাবো? কি ব্যাপার বলো তো? পরে বলছি সব। আগে আপনি রান্না বান্না সেরে খেয়ে নিন। ভেতর বাড়ির পাট চুকে গেলে আমি আপনার কাছে এসে বসবো, তখন সব বলবো। কৌতূহল চেপে রেখে রান্নায় মন দিলাম। পথে পথে একা ঘুরতে হয়, রান্নাটা মন্দ শিখিনি। নিজেও খেতে ভালোবাসি। ভোজন রসিক না হলে ভালো রান্না করা যায় না। নিজের জন্য কিছু মাছ রেখে বাকিটা বাড়ির ভেতর পাঠিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর এক ছিলিম তামাক সেজে বসেছি, এমন সময় সিদ্ধেশ্বর এসে কাছে বসল।
বলল, ভেতরে মেয়েরা আপনার রান্নার খুব প্রশংসা করছে ঠাকুর মশাই। কোথায় শিখলেন এমন রান্না? পথে কাটানো জীবন শিখিয়েছে। কিছুক্ষণ তামাকে টান দিয়ে বললাম, এবার বলো কি বলবে। শুনছেন গপ্পমীরের ঠেকের আজকের গপ্প, তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা পঞ্চমুণ্ডির আসন। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my official channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। পাড়াগাঁয়ের রাত্রির নিঝুম হয়ে এসেছে। মৃদু হাওয়ায় কাঁপছে কেরোসিনের ডিবের শিখা। এক ধরনের রহস্যময় পরিবেশ তৈরি হয়েছে চারিদিকে। তারই মধ্যে সিদ্ধেশ্বর বলল, সমস্ত কিছু শুরু আজ থেকে মাসখানেক আগে। গ্রামের হরিসভায় সারা রাত সংকীর্তন ছিল, বাড়ির সবাই শুনতে গিয়েছে। তাদের ফিরতে বেশি রাত হবে। আমি দোকান বন্ধ করে বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে এই চালাটার নিচে এসে বসেছি। তখন রাত 9টা হবে। হঠাৎ মনে হলো ওই বেড়ার ধারে গাবতলাটায় কি যেন নড়ছে। ওখানে একটু ঝোপঝাড় মতো রয়েছে, দেখছেন তো। অন্ধকারে প্রথমে বুঝতে পারিনি, ভেবেছিলাম গোয়াল থেকে নতুন বাছুরটা বোধহয় ছাড়া পেয়ে বেরিয়ে গিয়েছে। পরে দেখি তা নয়, একটা শেয়াল। শেয়াল বেড়ার বাইরে? আগে না, ভেতরে। সেটাও আশ্চর্য ব্যাপার। শেয়াল মানুষজনের সাড়া পেলেই পালায়, লোকজন রয়েছে দেখলে ধারে কাছে ঘেঁষে না। কিন্তু এই জানোয়ারটা ঘেঁটু আর কালকা সন্ধ্যের ঝোপ ঠেলে বেরিয়ে এসে আমার দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। আমি মুখে হুস হুস শব্দ করে কয়েকবার তাড়া দিলাম। জন্তুটা তাতে একটুও চমকালো না। আমিও তাকিয়ে আছি, সেও তাকিয়ে আছে। কিছুক্ষণ বাদে সে আপনি পেছন ফিরে আবার ঝোপের ভেতর মিলিয়ে গেল। সিদ্ধেশ্বর থামতে আমি বললাম, শেয়াল সাধারণত মানুষ দেখলেই পালায় বা বাড়ির উঠোনের মধ্যে ঢোকে না, কিন্তু একটা সাহসী শেয়াল তো চলেও আসতে পারে। তাতে অবাক হওয়ার কি আছে? শুধু এই নয়, আরো ব্যাপার আছে ঠাকুর মশাই, শুনুন বলছি। কেবল ওই একদিন না, শেয়ালটা পরপর 4-5 দিন এলো। তাতেও আমি ভয় পেতাম না, কিন্তু শেষ দিন একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আগে থেকেই সেদিন কয়েকটা ঢিল জোগাড় করে হাতের কাছে রেখেছিলাম। প্রাণীটা আসতেই একটা ঢিল নিয়ে তার দিকে ছুঁড়ে মারলাম। প্রথমটা লাগলো না, দ্বিতীয়টা বললে বিশ্বাস করবেন না, শেয়ালটা শরীরের ভেতর দিয়ে সোজা গলে গেল, কোনো কিছুতেই ঠেকলো না। সিদ্ধেশ্বর চুপ করল। দেখলাম তার চোখে মুখে ভীতির ভাব ফুটে উঠেছে। আমিও তখন একটা অপ্রাকৃত রহস্যের ঘ্রাণ পেয়েছি। বললাম, তুমি ভুল করনি তো? হয়তো তোমার ছোঁড়া ঢিল গায়ে না লেগে পাশ দিয়ে বেরিয়ে গিয়েছে। না ঠাকুর মশাই, আমার ভুল হয়নি। আমার সব কথা শুনে নিন, তাহলে বুঝতে পারবেন। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরপর 2-3টে ঢিল ওই রকম ভাবে শেয়ালের শরীর ফুঁড়ে বেরিয়ে যাওয়াতে আমি একটু ভয় পেয়ে গেলাম। যাই হোক, পরদিন সকাল থেকে কাজের চাপে ব্যাপারটা আর মনে রইল না। তাছাড়া দিনের আলোয় ভয় থাকে না। পরের দিন রাত্রিরে খাবার পরে বেশ তৈরি হয়ে বসেছিলাম যদি শেয়ালটা আবার আসে। কিন্তু না, অনেকক্ষণ বসে রইলাম, একটা সাপ ছাড়া কিছুই দেখলাম না। সাপ দেখলে? কি সাপ? আমার গলার স্বরে একটু অবাক হয়ে তাকালো সিদ্ধেশ্বর। বলল, কি সাপ ঠিক বলতে পারবো না ঠাকুর মশাই। জায়গাটায় তো আলো নেই, তবে বেশ মোটা। আচ্ছা, বলো তারপর কি হলো? তারপরে 3 রাত আবার কিছু দেখলাম না, কিন্তু খাওয়ার পর এইখানে বসে তাকিয়ে থাকা আমার যেন কেমন অভ্যেস হয়ে গেল। বাড়িতে অবশ্য কিছুই বলিনি। তারপর একদিন রাত্রিরে গাব গাছের নিচে ঝোপ জঙ্গল খুব জোরে জোরে নড়ে উঠল, যেন বড় ধরনের কোনো প্রাণী তার ভেতর দিয়ে আসছে। ভয়ে পেয়ে উঠে বাড়ির ভেতরে চলে যাব কিনা ভাবছি, এমন সময় ভাট বনের ভেতর থেকে একটা ষাঁড় বেরিয়ে এলো। ভাবুন ঠাকুর মশাই, বাড়ি বেড়া দিয়ে ঘেরা,
বেড়ার আগুন আমি নিজের হাতে বন্ধ করেছি, তাহলে ষাঁড়টা ঢুকলো কোথা দিয়ে? আগের মতন শেয়াল বা সাপ নয় যে বেড়ার ফাঁক দিয়ে গলে আসবে। আমার খুব রাগ হয়ে গেল জানেন। ওই দেওয়ালের গায়ে হেলান দিয়ে রাখা লাঠিটা নিয়ে তাড়া করে যাবো বলে উঠে দাঁড়াতেই ষাঁড়টা পিছু হেঁটে ছোপের মধ্যে মিলিয়ে গেল। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দেখি কোথাও কিছু নেই, বেড়াও ভাঙা নয়, কিচ্ছু নয়। ওই অত বড় প্রাণীটা কি বাতাসে মিলিয়ে গেল। আমি ততক্ষণে ব্যাপারটা কিছু কিছু বুঝতে শুরু করেছি। হুগলিতে গঙ্গার ধারের একটা শ্মশানে একবার এক তান্ত্রিক সন্ন্যাসী আমাকে এই রকম একটা ঘটনা শুনিয়েছিল। পরে পড়াশুনো করতে গিয়ে তন্ত্রশাস্ত্রের পুঁথিতেও এর উল্লেখ পেয়েছি। বললাম, তারপরে কুকুরটাকে কবে দেখলে? কুকুরটাকে এই দুদিন পর। হঠাৎ থেমে গিয়ে সে অবাক চোখে তাকিয়ে বলল, কিন্তু আপনি কি করে জানলেন কুকুরের কথা? সত্যি বলুন তো, আপনি কি কিছু বুঝতে পেরেছেন? পরে বলছি, আগে তোমার কথা শেষ করো। আর বেশি কিছু নেই। একই রকম ভাবে একদিন একটা কুকুর দেখলাম। মনটা বড় কু গাইছে ঠাকুর মশাই, বিশেষ করে আজ। জানতাম সিদ্ধেশ্বর কি বলবে, তবু জিজ্ঞেস করলাম, আজ আবার কি হলো? আজ একটু আগে আপনার পেছন দিকে তাকালাম না ঠাকুর মশাই, দেখলাম সেই একই জায়গায় আবছা মতো একটা মানুষের চেহারা গাবতলায় দাঁড়িয়ে এদিকে তাকিয়ে আছে। আপনিও তো তাকালেন, কিন্তু কিছু দেখতে পেলেন না। তামাকের কলকেটা শেষ হয়ে গিয়েছিল। হুঁকো বৈঠকের ওপর নামিয়ে রেখে বললাম, এই বাড়িতে তুমি কতদিন আছো? এটা কি তোমার পৈতৃক বাড়ি? আগে না, আমার আদি বাড়ি এখান থেকে 15-16 মাইল দূরের গ্রাম আকাইপুরে। আমার অবস্থা বিশেষ ভালো ছিল না ঠাকুর মশাই। শ্বশুর মশাই মারা যাওয়ার পর জমি জমা সম্পত্তি ভাগ হবার সময় আমার বউ এই জমিটা পায়। আমিও এখানে বাড়ি তৈরি করে আকাইপুরের বাস তুলে চলে আসি। তার আগে এই জমিতে কি ছিল? কিচ্ছু ছিল না, ঝোপ জঙ্গলে ভরা খালি জমি পড়েছিল। একটু চুপ করে থেকে বললাম, তোমার ভয় নেই সিদ্ধেশ্বর? এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে বটে, কিন্তু তাতে তোমার কোনো ক্ষতি হবে না। আমি সব ঝামেলা মিটিয়ে দিয়ে যাব, কিন্তু তার জন্য তোমার এখানে আমাকে 2-1 দিন থাকতে হবে। তোমার আপত্তি নেই তো? সিদ্ধেশ্বর হাত জোর করে বলল, আপনি কি বলছেন ঠাকুর মশাই, এ তো আমার সৌভাগ্য। আপনি যতদিন ইচ্ছে থাকুন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? সব বলবো, আর একটু সময় দাও। আচ্ছা, তোমাদের গ্রামে খুব বুড়ো লোক কে আছে বলো তো? আমি একটু আলাপ করতে চাই। সিদ্ধেশ্বর একটু চিন্তা করে বলল, 2 জন তো আছেন খুব বুড়ো। একজন হলেন হরিজাটা, ওই হরিপদ ভট্টাচার্য, বামুন পাড়ায় থাকেন। বয়স প্রায় 90 হয়েছে, খুব একটা চলাফেরা করতে পারেন না। আর রয়েছে কানাই জেলে, সে আমাদের গ্রামের নদীতে খেয়া পারাপার করতো, মাছ ধরতো, এখন আর পারে না। তার ছেলে আজকাল খেয়া দেয়। কানাই জেলে নিজের বয়স বলে 102, সেটা বোধহয় ঠিক নয়, তবে তারও বয়স 90-এর ওপরেই হবে। কাল আপনাকে নিয়ে যাবো খন। তোমাকে যেতে হবে না, আমি নিজেই খুঁজে নেব খন। তোমার তো দোকান আছে। সে একদিন দেরি করে খুললেও চলবে। আপনি কি সকালে চা খান? অবাক হয়ে বললাম, তা খাই, কিন্তু গ্রামে কি তার ব্যবস্থা আছে? আছে ঠাকুর মশাই, আমার অন্য কোনো বিলাসিতা নেই, কিন্তু সকালে 1 বাটি চা না হলে চলে না। আমি সব জোগাড় করে রাখি। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, তোমরা ভাবছো বাড়িতে চায়ের ব্যবস্থা থাকা আবার এমন কি একটা ব্যাপার, কিন্তু আমি যে সময়ের কথা বলছি তখন গ্রামে তো দূরের কথা, শহরেও চা খাওয়ার চল তেমন শুরু হয়নি। সেদিক দিয়ে সিদ্ধেশ্বরকে খুব আধুনিক মানুষ বলতে হবে। পরের দিন ভোরে ঘুম ভাঙল দোয়েল পাখির ডাকে। তখনও ভালো করে আলো ফোটেনি।
চণ্ডী মণ্ডপের পাশে একটা ঝাঁকড়া ডুমুর গাছের ডালে বসে গান গাইছে পাখিটা। এখনো যেন কানে সেই মিষ্টি ডাক ভেসে আসছে। উঠোনের পাতকুয়োর জলে মুখ হাত ধুয়ে নিলাম। একটু পরেই সিদ্ধেশ্বর চা নিয়ে এলো। সে বেচারি ভেবেছে আমি সাধক সন্ন্যাসী মানুষ, আমাকে কি তাদের ব্যবহার করা পাত্রে চা দেওয়া উচিত হবে? গতকালও রাত্রিরে সে নতুন কলা পাতা কেটে এনে আর মাটির গেলাসে আমার খাওয়ার ব্যবস্থা করেছিল। আজ সকালে দেখি সে পাথরের বাটিতে করে চা নিয়ে এসেছে। এই নিন চা। তুমি খাবে না? আপনি আগে খেয়ে নিন, আমি পরে ভেতরে গিয়ে খাচ্ছি। চা খাওয়া হলে আমরা দুজন বেরুলাম বামুন পাড়ার দিকে। জায়গাটা বেশি দূরে নয়। পাড়ায় ঢুকেই বাঁদিকে হরিপদ ভট্টাচার্যের বাড়ি। একজন অতি বৃদ্ধ মানুষ বাইরে রোয়াকে পাতা তক্তাপোষের ওপর বসেছিলেন। আমাদের দেখে চোখ কুঁচকে যেভাবে তাকালেন তাতে বুঝলাম আজকাল আর ভালো দেখতে পান না। বললেন, কে কে এলে? আগে আমি সিদ্ধেশ্বর, একটু দরকার এলাম আপনার কাছে। তুমি সিধু, সঙ্গে এটি কে? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। পথ হাঁটতে হাঁটতে গতকাল সিদ্ধেশ্বরের বাড়ি অতিথি হয়েছি। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। হরিপদ ভট্টাচার্য বললেন, তারানাথ চক্রবর্তী? তা কি করা হয়? কোথাকার লোক আপনি? আগে আমার বাড়ি অন্য জেলায়। করার মধ্যে একটু সাধন ভজনের চেষ্টা করি আর সদ্গুরুর সন্ধানে ঘুরে বেড়াই। আমি খুবই সামান্য লোক। বটে, তা সামান্য লোক কেন? যারা ঠাকুর দেবতার নাম করে তারা তো মহৎ মানুষ। আজকাল তো মানুষ কেবল বিষয় আশয় নিয়েই মত্ত। যাই হোক, আমার কাছে কি প্রয়োজন বাবা? আপনি তো অনেক দিনের মানুষ, এই গ্রামের সব খবরই রাখেন। সিদ্ধেশ্বর এখানে এসে বাস করার আগে ওই জমিটায় কি ছিল বলতে পারেন? হরিজাঠা বুড়ু কুঁচকে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, ও জমিটা তো বরাবরই বন জঙ্গলে ভর্তি হয়ে পড়েছিল দেখেছি। কিছু ছিল বলে তো মনে পড়ে না। কেউ কখনো বাস করতো না ওখানে? হরিজাঠা আবার কিছুক্ষণ ভাবলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো বয়সের কারণে তিনি আর পুরনো কথা ততটা পরিষ্কারভাবে মনে করতে পারেন না। হলো তাই। ভেবে চিন্তে তিনি বললেন, না, এর বেশি আর কিছু মনে পড়ছে না। তার কাছে বিদায় নিয়ে রাস্তায় এসে সিদ্ধেশ্বরকে বললাম, এবার কানাই জেলের কাছে চলুন, যাচ্ছি। কিন্তু এসবের মানে কি ঠাকুর মশাই? আর একটু অপেক্ষা করো। আবছা আবছা একটা জিনিস আন্দাজ করেছি, আর একটু খোঁজ খবর করি, তারপর আজ রাত্রিরে তোমার সঙ্গে কথা বলবো। কানাই জেলের বাড়িটা আমাকে দেখিয়ে তুমি গিয়ে দোকান খোলো। ঠিক আছে, আমি দুপুরে তাড়াতাড়ি ফিরে আপনার রান্নার ব্যবস্থা করে দেবো। কানাই জেলের কাছে সঠিক সংবাদ পাওয়া গেল। সে বোধ করি হরিপদ জ্যাঠার চাইতেও বুড়ো, কিন্তু তার স্মৃতি দেখলাম বেশ পরিষ্কার আছে। আলাপ হওয়ার পর জিজ্ঞেস করলাম, তোমার বয়স কত হলো কানাইদা? 100 পুরে গিয়ে আরো 2 কি 3 হবে। হিসেব তো আর রাখিনি বাবা ঠাকুর। তবে নদীতে খেয়া পারাপারের কাজ করেছি 7 বছর। এখন বুঝে দেখো। বলো কি কানাইদা? তবে না তো কি, নৌকাও চালাতাম, আবার মাছও ধরতাম। আমাদের গায়ের নদীতে কত রকম মাছ ওঠে, মৃগেল, কালবোস, সরপুটি। এই বড় বড় ছটকালো চিংড়ি পেলেই বামুন পাড়ায় গিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসতাম। একবার হলো কি, বুড়ো মানুষদের কথা
হঠাৎ থামতে চায় না। আমাকে দেখে তো বোঝই। তা খানিক বাদে একটু ফাঁক পেয়ে জিজ্ঞেস করলাম, আচ্ছা কানাইদা, হ্যাঁ, তোমার তো পুরনো কথা মনে আছে দেখছি। বলতে পারো সিদ্ধেশ্বর যেখানে বাড়ি করেছে সেখানে আগে কি ছিল? একটুও দ্বিধা না করে কানাই জেলে বলল, কিচ্ছু ছিল না। ওই ঝোপঝাড়, বাঁধবন আর একটা গাব গাছ ছিল কেবল। জমিটা তো ছিল সিদ্ধেশ্বরের শ্বশুর, কি যেন নাম, শ্যামাচরণের। শ্যামাচরণ মারা যাবার পর ওটা পায় সিদ্ধেশ্বরের বউ তরুলতা। তারাও অনেকদিন জমি ফেলে রেখেছিল। এই হালে 12-13 বছর বাড়ি করে এসে রয়েছে। কেউ কখনো বাস করেনি ওখানে? না, কে আর করবে? ওই একবার কেবল একজন সন্ন্যাসী। সন্ন্যাসী? কিরকম সন্ন্যাসী? সে বেশ ভালো সন্ন্যাসী কর্তা। লাল কাপড় পরা, গলায় এই মোট আর রুদ্রাক্ষের মালা, মাথায় জটের পাহাড়। সে কোথা থেকে এই গ্রামে এসে ওই জমিটার এক কোণে আসন করে কিছুদিন ছিল। কিছুদিন মানে কতদিন? একটু ভেবে কানাই জেলে বলল, তা প্রায় 6 কি 7 মাস ছিল। ওইখানে ত্রিশূল পুঁতে ধুনি জ্বালিয়ে বসে থাকত। অন্য সাধুদের মতন নেশা ভাঙ করত না। 6-7 মাস পরে যেমন হঠাৎ এসেছিল, তেমনি একদিন কোথায় যেন চলে গেল, কে জানে। এসব কতদিন আগেকার কথা কানাইদা? ও সে বহুদিন হলো। এই ধরো আমার তখন 40 বছর বয়স। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, তার মানে প্রায় 60 কি 62 বছর আগের ব্যাপার, বুঝেছ? অবশ্য কানাই জেলে যদি তার বয়স ঠিকঠাক বলে থাকে তবেই। আমি বললাম, হিসেব ঠিক বলছো তো কানাইদা? মানে ঠিক মনে আছে তো? আছে কর্তা। ওই সময়ই তো আমার রামচরণ হারিয়ে যায়। খুব দুঃখ পেয়েছিলাম, তাই ভুলিনি। রামচরণকে? তোমার ছেলে? না না না, ছেলে কেন হবে? রামচরণ ছিল আমার কুকুর। কি হলো তার? সেটাই তো বুঝতে পারলাম না। ওই সন্ন্যাসী রাখরার কাছে ঘুরঘুর করত। তারপর একদিন থেকে তাকে আর খুঁজে পাওয়া গেল না। কি যে হলো কর্তা, কুকুর কখনো মালিককে তো ছেড়ে যায় না। অনেকদিন অপেক্ষায় ছিলাম, কিন্তু রামচরণ আর ফেরেনি। আমার মনে তখন 2-2 4 করে নিয়েছি। উঠে দাঁড়িয়ে বললাম, আজ তাহলে আসি কানাইদা। খুব ভালো লাগলো তোমার সঙ্গে গল্প করে। কেবল একটা কথা, ওই সন্ন্যাসী ঠাকুর যে আসন করে বসেছিল সেটা জমির কোন জায়গায় বলতে পারো? গাবতলাটায় কর্তা। আচ্ছা, এই গাব গাছটা কিন্তু এখনো আছে। আচ্ছা চলি তাহলে, আবার এদিকে এলে হয়তো দেখা হবে। সেদিন রাত্রিরে খাওয়া দাওয়ার পর সিদ্ধেশ্বর এসে আমার কাছে বসল। তার চোখে স্বাভাবিকভাবেই সপ্রশ্ন দৃষ্টি। বললাম, তোমার বাড়িতে এসব যা ঘটছে তার অর্থ আমি বুঝতে পেরেছি। ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। সমস্ত ব্যাপার বলবার আগে তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। তুমি কি কোনো অজুহাতে তোমার বাড়ির সবাইকে 2-4 দিনের জন্য অন্য কোথাও পাঠিয়ে দিতে পারবে? বাড়ির লোকজনকে? কেন বলুন তো? দরকার আছে। শোনো তাহলে বলি। তুমি কি জানো, খোলসে পোতায় এসে তুমি বাস করবার আগে তোমার ওই গাবতলায় একজন সন্ন্যাসী এসে বেশ কিছুদিন বাস করেছিলেন? সন্ন্যাসী? কই, আমি তো কিছু জানি না। তোমার না জানবারই কথা। এটা প্রায় 60 বছর আগেকার ব্যাপার। গ্রামের কেউ মনে রাখেনি, 2-1 জন ছাড়া। অত বুড়ো লোক কেউ বেঁচেও নেই।
হরিজাঠাও তো মনে করতে পারলেন না, তবে কানাই জেলের মনে আছে। তার কাছেই জানলাম ওই সন্ন্যাসী ছিলেন একজন তান্ত্রিক সাধক। গাবতলায় তিনি পঞ্চমুণ্ডির আসন করে বসেছিলেন। 6 কি 8 মাস ওই আসনে সাধনা করেছিলেন তিনি। সিদ্ধেশ্বরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, কি সর্বনাশ! পঞ্চমুণ্ডির আসন! ভয় পেও না, এ আসন পবিত্র, এতে কারো ক্ষতি হয় না। কিন্তু নিয়ম হচ্ছে সাধনা শেষ হলে আসন ভঙ্গ করে দিতে হয়, আর এই সন্ন্যাসী তা করেননি। হয়তো জানতেন না কিংবা গ্রাহ্য করেননি। পঞ্চমুণ্ডির আসন কিভাবে প্রতিষ্ঠা করতে হয় জানো? 5টা মানুষের মাথার খুলি লাগে, তাই না? সাধারণত লোকে তাই জানে, কিন্তু অন্যভাবেও হয়। 5টা মানুষের মাথার খুলি জোগাড় করা কঠিন, তাই শেয়াল, সাপ, কুকুর, ষাঁড় আর একটা মানুষের খুলি দিয়েও আসন করা যায়। তুমি বুঝবে না, যোগিনী তন্ত্রম নামে একটা পুঁথি আছে। তার 5ম পটলে মানে অধ্যায়ে লেখা আছে, শিবা সর্প সারমেয় বৃষভানাং মহেশ্বরী নরমুণ্ডং তথা মধ্যে পঞ্চমুণ্ডানি হিরিতম। বিষণ্ণ মুখে সিদ্ধেশ্বরী বলল, আগে ঠাকুরমশাই, ঠিক বুঝলাম না। আমি যা বললাম সেটাই সংস্কৃতে লেখা আছে। ওই গাবতলায় 5টা খুলি পুঁতে আসন করা হয়েছিল। সেই খুলিগুলো এখনো ওইখানে মাটির তলায় রয়ে গিয়েছে। সাধু আসন ভঙ্গ করেনি বলে ওই 5টা প্রাণীরও মুক্তি হচ্ছে না। যে কোনো সাধকের পক্ষে এটা খুবই অন্যায়। নিজের সাধনা শেষ করে চলে গেল, কিন্তু জীবগুলোর মুক্তির ব্যবস্থা করে গেল না। সেই জন্য ওই প্রাণীরা তোমাকে দেখা দিয়ে তাদের করুণ অবস্থার কথা জানাচ্ছে। মাটি খুঁড়ে খুলিগুলো বের করে নদীর জলে বিসর্জন দিলে ওদের আত্মার মুক্তি হয়ে যাবে। বিস্ময়ে সিদ্ধেশ্বরের চোখ গোল হয়ে উঠেছে। সে বলল, তাই যদি হবে তাহলে এরা আরো আগে দেখা দিল না কেন? আমি তো অনেক দিন এ গ্রামে বাস করছি। খুব গুরুত্বপূর্ণ এবং বুদ্ধিমানের মতো প্রশ্ন করেছে সিদ্ধেশ্বর। বললাম, ব্যাপারটা নিয়ে আমিও ভেবেছি, বুঝলে। আমার বিশ্বাস এর পেছনে তোমার ভাগ্য দেবতার হাত রয়েছে। এর আগে যদি তুমি এদের দেখতে পেতে, তাহলে কেবল ভয়ই পেতে। এসবের মানেও বুঝতে পারতে না, কোনো প্রতিকারও করতে পারতে না। তোমার বাড়িতে আমি এসে অতিথি হব, এটা স্থির হয়েই ছিল। হয়তো ঈশ্বরই ঠিক করে রেখেছিলেন। তার ঠিক 1 মাস আগে থেকে তুমি প্রাণীগুলিকে দেখতে শুরু করেছ। আমিও এসে পড়লাম, সব শুনলাম। এবার তাদের মুক্তির উপায় হয়ে যাবে। তার জন্য এতদিন অপেক্ষা? এসব কে করায় ঠাকুরমশাই? জানি না সিদ্ধেশ্বর, তবে সেটা জানবার জন্যই তো পথে পথে ঘুরি। যাই হোক, তোমার পরিবারের সকলকে 3-4 দিনের জন্য কোথাও পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। মাটি খুঁড়ে ওই খুলিগুলোকে বের করে আমাদের নদীতে ফেলতে হবে। বাড়ির বাচ্চাদের বা মেয়েদের সামনে সেটা করা উচিত হবে না, তারা ভয় পেয়ে যাবে। তাতে কোনো অসুবিধা হবে না কথা। আমার বউ কদিন ধরে এই বাপের বাড়ি যাওয়ার জন্য বায়না ধরেছে। পরশুই ওদের সেখানে পাঠিয়ে দিচ্ছি। 2 দিন পরে তার পরিবারের সকলে রওনা হয়ে গেলে সিদ্ধেশ্বর বলল, এবার কর্তা? হ্যাঁ, এসো। কাল সকালেই কাজটা করে ফেলি, দেরি করে লাভ নেই। একটা মজুর ডেকে নেবো ঠাকুরমশাই। কত মাটি কাটতে হবে কে জানে। পাগল নাকি? এক্ষুনি সারা গ্রামে ব্যাপারটা রটে যাবে। গ্রামের লোকেদের তো চেনই, তারা তোমার বসত ভিটের অপবাদ ছড়াতে শুরু করবে। সিদ্ধেশ্বর, যতই পরিশ্রম হোক তোমাকেই এই কাজ করতে হবে। দরকার হলে আমিও হাত লাগাবো। না না, তার প্রয়োজন হবে না কর্তা, সে আমি একাই পারবো। পরের দিন সকাল থেকে সিদ্ধেশ্বর কোদাল আর নিড়ানি নিয়ে কাজে লেগে গেল। সঙ্গে আমিও রইলাম। সত্যি কথা বলতে কি, মনে একটু আশঙ্কাও হচ্ছিল।
যদি আমার আন্দাজ ঠিক না হয়, যদি আমি ভুল করে থাকি, প্রথমে নিড়ানি দিয়ে ঝোপ জঙ্গল পরিষ্কার করে মাটি খোঁড়া শুরু হলো। আমার আশঙ্কা অবশ্য স্থায়ী হবার সুযোগ পেল না। একটু খুঁড়তেই প্রথম খুলিটা বেরিয়ে এলো কুকুরের। অকারণে বেশি শ্রম করে লাভ নেই। আসনের একটা সম্ভাব্য আকৃতি অনুমান করে সিদ্ধেশ্বরকে কাটতে বললাম। এবার বেরুলো ষাঁড়, তারপর শেয়াল আর সাপের মুন্ড। সাপটা নিয়েই একটু ঝামেলা হলো, ছোট জিনিস তো, কোথায় কিভাবে ছিল কে জানে। যাই হোক, শেষ অবধি সেটা খুঁজে পাওয়া গেল। আর আসনের ঠিক মাঝখান থেকে উঠে এলো একটা নরকরটি। কাজ শেষ, সিদ্ধেশ্বরকে বললাম গর্তগুলো বুঝিয়ে দিতে। খুলিগুলোকে একটা চটের বস্তায় ভরে রাখা হলো। তাওয়ায় এসে বসে এক ছিলিম তামাক ধরালাম। কোদাল নিড়ানি রেখে সিদ্ধেশ্বর কাছে এসে বসে গামছা দিয়ে মুখ মুছে বলল, এবার এগুলো নিয়ে কি করা যায় কর্তা? মাঠের দিকে কোথাও নিয়ে গিয়ে পুঁতে দেবো? দূর পাগল, এক জায়গায় মাটির তলা থেকে তুলে অন্য জায়গায় পুঁতে দিলে তো সেই একই ব্যাপার হবে, কেবল জায়গা বদল হবে মাত্র। বদ্ধ আত্মার মুক্তি হবে না। তাহলে ওগুলোকে থলে শুদ্ধ নদীতে গিয়ে ফেলতে হবে। তার আগে মন্ত্র পড়ে আমি জিনিসগুলোকে নিষ্ক্রিয় করে দেব, যাতে ওই আত্মারা আর ফিরে না আসতে পারে। আচ্ছা সিদ্ধেশ্বর, কানাই জেলের ছেলেকে আজ বিকেলের দিকে একটু পাওয়া যাবে? কিছুক্ষণের জন্য তার নৌকোটা আমাদের চাই। সে অসুবিধা হবে না, আমি এখনই গিয়ে বলে আসছি। কিন্তু কেন কথা বুঝলে না? করটি শুদ্ধ থলেটা নদীর পাড়ের কাছে ফেলা চলবে না। তোমাদের নদীতে খুব বেশি স্রোত খেলে না। ওটা যেখানে ফেলা হবে সেখানেই থেকে যাওয়ার সম্ভাবনা। অন্তত কয়েকদিন তো থাকবে বটেই। স্নান করতে নামলে লোকের পায়ে লাগবে, নানা রকম কথা রটবে। গ্রামের দু একজন আজ আমাদের খোঁড়াখুড়ি করতে দেখেছে। কে কোথা দিয়ে কি আন্দাজ করে তা ঠিক কি? তার চাইতে নৌকো করে ঘাট থেকে কিছু দূরে গিয়ে নদীর মাঝখানে বিসর্জন দেওয়া ভালো। কানাই জেলের ছেলে যে দেখবে, তাকে আমি বলবো আজ তোমাদের বাড়ি আমি সস্তায়ন করেছি, সেই পুজোর জিনিসপত্র ফেলা হলো। থলে না ফেলে আলাদা কাপড়ে জড়িয়ে নেব ক্ষণ। সিদ্ধেশ্বর নৌকো ঠিক করে এলো। তাকে বললাম, আজ আমরা রান্না করব না। চিঁড়ে, দই, কলা আর সন্দেশ পাওয়া যাবে তো? খুব পাওয়া যাবে, আমি এখনই নিয়ে আসছি। দাঁড়াও, আগে যেও না। ওই পথে আরেকটা কাজ করে এসো। কমলিদের সঙ্গে তোমার সম্পর্ক কি রকম? তুমি কোনো অনুরোধ করলে রাখবে? সিদ্ধেশ্বর একটু অবাক হয়ে বলল, কমলি আমাদের গ্রামে, যাকে সেদিন আমার দোকানে দেখেছেন? খুব ভালো সম্পর্ক। ওর বাবা বাড়ি না থাকলে আমি ওদের দেখাশোনা করি বলে কমলির মা আমাকে খুব মানে। কেন কথা? কমলির মাকে বলে এসো আজ বিকেলে অল্প কিছুক্ষণের জন্য যেন মেয়েকে পাঠিয়ে দেয়। বলো যে দুপুরে তোমার বাড়ি একটা পুজো হয়েছে, তার জিনিসপত্র কোনো বাচ্চা মেয়েকে দিয়ে নদীতে ফেলতে হবে, তাই ওকে একটু চাই। আমাদের দিকে তাকিয়ে তারানাথ বলল, এটা কেন করলাম জানো? বদ্ধ জীবাত্মাকে মুক্তি দেওয়া মহাপুণ্য কর্ম। যে করে তার সব দিক দিয়ে খুব উন্নতি হয়। তাই ভাবলাম কমলিদের খারাপ অবস্থা যাচ্ছে, দেখি না যদি ওদের কিছু মঙ্গল হয়। কমলির মা সরলা গ্রাম্য বধূ। সে কোনো প্রশ্ন না তুলে মেয়েকে পাঠিয়ে দিল। নৌকো ছিল গ্রামের ঘাটে বাঁধা। সবাই মিলে নৌকোয় উঠলাম। চারদিকে বিকেলের শান্ত পরিবেশ। নদীর জলে সামান্য স্রোতের টান। গ্রাম থেকে আধ মাইল টাক এসে
আমার নির্দেশে কমলি কাপড়ের পুঁটলিটা জলে ফেলে দিল। মনে মনে বললাম, পুণ্যের কাজ করলে সুখী হ মা। পরের দিনই আমি আবার পথে বেরিয়ে পড়ি। বহুদিন আর খোলসে পোতা বা সিদ্ধেশ্বরের খবর রাখতাম না। 8-10 বছর পরে একবার বড় বাজারের পথে সিদ্ধেশ্বরের সঙ্গে দেখা। সে ব্যবসায় খুব উন্নতি করেছে, বড় গোলদারি দোকান করেছে গঞ্জের বাজারে। আমাকে প্রণাম করে বলল, ঠাকুরমশাই, সব আপনার দয়ায়, আর কোনোদিন সেসব দেখিনি ঠাকুরমশাই। কমলি কেমন আছে? তার কি খবর? সিদ্ধেশ্বর বলল, কমলির খবর খুব ভালো কর্তা। তার বাবা এখন একটা ব্যবসা করে, ভালো রোজগার। দেখতে দেখতে কেমন করে যেন উন্নতি করে ফেললো। কমলির বিয়ে হয়ে গিয়েছে, পাত্র খুব ভালো। কমলি সুখে আছে ঠাকুরমশাই।